তোমরা যদি এক না থাকো তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না। আর এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগ নাটকটি অনেকটাই সফল হয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগে হজবরল, বিএনপি জামাত এনসিপি ঐক্য, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি নিয়ে কথা বলবার কারণটা হচ্ছে গত কয়েকদিনের বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা। এই অচল অবস্থাটা শুরু হলো বিশেষ করে সরকারি অচল অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পদত্যাগ নাটককে কেন্দ্র করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটক করবার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এই যে আওয়ামী বিরোধী যে একটা রাজনৈতিক শক্তি গত জুলাই আগস্ট থেকে গড়ে উঠেছে, এর মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি। তাদের মধ্যেও গত কদিন ধরে একটা ঐক্যের ফাটল দেখা দিয়েছে। তারা এক পক্ষ আর এক পক্ষের মধ্যে মুখোমুখি। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটক করবার এটিও একটি কারণ যে এই যে মুখোমুখি গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করা, এই গোষ্ঠীগুলোকে একটা ভয় তৈরি করা, একটি ভয় দেখানো যে তোমরা যদি এক না থাকো তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না। আর এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগ নাটকটি অনেকটাই সফল হয়েছে। কারণ হচ্ছে এই নাটকের ফলে বিএনপি, জামাত এবং এনসিপি, যাদের গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস অন্তত পক্ষে একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার, তারা এই পদত্যাগ নাটকের প্রেক্ষিতে এক জায়গায় পাশাপাশি বসেছেন, একাধিকবার, অনেকবার বসেছে। এই 2-3 দিনে তারা অনেকগুলো বৈঠক করেছে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে উপদেষ্টা পাড়ায় এক উপদেষ্টার বাসভবনে তাদের 3 দলের বৈঠকের একটি খবর পাওয়া যায়, যে বৈঠকে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নেতারা প্রায় 3.5 ঘন্টা মতো আলোচনা করেন। সূত্র জানায় বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই 3 দলই প্রায় কাছাকাছি মত পেশ করে, অর্থাৎ বিএনপি, জামাত এবং এনসিপি আবারও ঐক্যের পথে। অন্যদিকে আওয়ামী লীগের কি অবস্থা দেখুন। আওয়ামী লীগের অবস্থা হযবরল। আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ফিরতে পারেনি। গত 10 মাসে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই। সরাসরি এখানে একটা বিচ্ছিন্ন মিছিল হয়, ওখানে একটা বিচ্ছিন্ন মিছিল হয়, সরাসরি কোনো কার্যক্রমে নেই, কার্যক্রম করতেও পারছে না। করতে গেলেও বিএনপির কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, জামাতের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, এনসিপির কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে সরাসরি কার্যক্রমের অবস্থায় আওয়ামী লীগ নেই। আরেকটি বিষয় যে এই মুহূর্তে তো আওয়ামী লীগের কার্যক্রমই নিষিদ্ধ। গত 12 মে আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হলেও তো কাজ করা যায়। জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল, এই জামাতের কাছে গিয়ে শিখুন যে আন্ডারগ্রাউন্ডের থেকেও কার্যক্রমের মধ্যে যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ থাকলেও বিগত 16 বছরে জামাত কিভাবে কাজ করেছে সেটি যদি দেখেন, সেই কাজটা করতে পারবেন না। আওয়ামী লীগ এই কাজটি করতে পারবেন না। আরও দেখুন যে এই যে গত কয়েকদিন অচল অবস্থায় কি হলো। গত কয়েকদিন অচল অবস্থায় বিএনপি, জামাত, এনসিপি ঐক্য হলো, আওয়ামী লীগের নগ্ন রূপ বেরিয়ে এলো। আওয়ামী লীগের নগ্ন রূপ কিভাবে বেরিয়ে এলো? আওয়ামী লীগ একটু যদি সুযোগ পায় আবারও সেই আগের স্টাইলে, আগের বিতর্কিত লোকজনগুলোকে নিয়ে ফিরে আসবে। যেমন 2 দিন আগে, গত পরশু, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক, যিনি প্রায় নিখোঁজ, যার খবর কেউ কখনো কোথাও বলতে পারতো না,
সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বিবৃতি প্রকাশ করা হলো আওয়ামী লীগের ফেসবুক পেজে। অর্থাৎ এটি পরিষ্কার যে আওয়ামী লীগ হযবরল আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব পুরোই দেউলিয়া। এই যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অফিসিয়াল কার্যক্রম বলতে অনলাইন কার্যক্রম, এই অনলাইন কার্যক্রমটাও কারা চালায়, কে চালায় কেউ জানে না। আওয়ামী লীগ এই অনলাইন কার্যক্রমে খানিকটা যদি বলেন যে এটি খানিকটা বিদেশ লীগ হয়ে গেছে, সেটিও হতে পারে, কারণ বিদেশ থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদেশ লীগ হলেও ভালো, এটি অত্যন্ত ইতিবাচক। দেশে যখন আমি কার্যক্রম পরিচালনা করতে পারছি না, তখন বিদেশ থেকে যদি সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করা যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব। আপনাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশটাকে স্বাধীন করেছে কিন্তু বিদেশ সরকার, প্রবাসী সরকার। প্রবাসী সরকারের নেতৃত্বেই বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি। সেই নেতৃত্বটা যদি সঠিক নেতৃত্ব হয়, ভালো নেতৃত্ব হয়, তেমনি আজকে আওয়ামী লীগ সুসংগঠিত হযবরল অবস্থা থেকে ফিরে আসতে পারে, বিদেশ লীগ থেকেও ফিরে আসতে পারে। দেশে যেহেতু কার্যক্রম নেই, কার্যক্রম চলছে না, সেহেতু বিদেশ থেকে যারা কার্যক্রমকে ধরে রেখেছেন তাদের জন্য সাধুবাদ। কোনো কিছু না থাকার চাইতে যে একটি কিছু আছে, এই জন্য অবশ্যই সাধুবাদ। কিন্তু যারা এই কার্যক্রমগুলো করছেন তাদের আরও সুসংগঠিত সুপরিকল্পিত কার্যক্রম হতে হবে। কারণ এই মুহূর্তে বলি, গত আগস্টের পর থেকেই 1 মাস পর থেকে আওয়ামী লীগ কিন্তু বিপুল জনপ্রিয়তায়, আওয়ামী লীগের মানুষের মনে জনপ্রিয়তা তৈরি হয়েছে। আরও দেখুন, ইউনূসকে কিন্তু যেতেই হবে, রক্ষা নেই। দেশ এই মুহূর্তে এক প্রকার অচল। আমি আজকে দিনের আরেক ভিডিওতে বলেছি যে সরকারি কর্মচারীদের নিয়ে মহাবিপদে ডক্টর ইউনূস। আজকের সিনারিওটা যদি আপনি দেখেন, সচিবালয় আজকে অচল, এনবিআর আজকে অচল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে অচল। আগামীকাল থেকে প্রায় 4 লক্ষ প্রাথমিক শিক্ষক আন্দোলনের ঘোষণা দিয়েছে, কর্মবিরতির ঘোষণা দিয়েছে, তারা কোনো আর কাজ করবে না। অর্থাৎ এই যে এত কিছু, এত অচল অবস্থা, এই অচল অবস্থার মধ্যে ইউনূস সরকারের টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। ইউনূস সরকারকে যেতে হবেই, সেটি 3 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে বা 10 দিন লাগতে পারে। কিন্তু ইউনূস সরকার চলে গেল, চলে গিয়ে রাজনীতি করবার পরিবেশ তৈরি হলো। বিএনপি, জামাত, এনসিপি তো আওয়ামী লীগ আপনাকে স্পেস দেবে না, আপনাকে ছেড়ে দেবে না। আপনি রাজনীতিতে ফিরুন স্বাভাবিক, এটি কোনোভাবে তারা ছেড়ে দেবে না। আপনার জন্য কঠিন হবে পরিস্থিতি। আপনি কিভাবে ফিরবেন? এই কিভাবে অবশ্যই ফেরা সম্ভব। দেশের মানুষের জনমত যদি আপনার সাথে থাকে, আপনার ফেরা সম্ভব। কিন্তু আপনি যদি আগের স্টাইলে ফিরতে চান, আগের যে বিতর্কিত নেতৃত্ব, কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃত্ব বিতর্কিত, সব সংসদ সদস্য বিতর্কিত, তাদেরকে নিয়ে যদি আবার ফিরতে চান, ওবায়দুল কাদের যদি আবার বিবৃতি দেন, কিংবা ওবায়দুল কাদেরের মতো আরও যারা আছেন সেই বিতর্কিতরা যদি আবার বিবৃতি নিয়ে আসেন, বক্তব্য নিয়ে আসেন, কর্মসূচি নিয়ে আসেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ ভাই আর ফিরতে পারবে না। এই যে দেখুন, বিদেশ লীগ থেকে মাঝে মাঝে আমরা গত 10 মাসে কিছু কর্মসূচিও দেখলাম, অত্যন্ত বিতর্কিত কর্মসূচি। আওয়ামী লীগ গঠন হয়নি, আওয়ামী লীগ একটা জায়গায় আসেনি, বিদেশ লীগ থেকে আওয়ামী লীগের নানা রকম কর্মসূচি, এমনকি হরতালের কর্মসূচি পর্যন্ত দেওয়া হয়েছে। এগুলো নিজের একটু আত্ম উপলব্ধি করুন। আবার অনেকে মনে করতে পারেন যে ভাই আমি কে? আমি এই দেশের জনগণ, আওয়ামী লীগ এই দেশের জনগণের দল। আওয়ামী লীগ যারা করে না তাদেরও দল আওয়ামী লীগ। আপনি মনে করতে পারেন আপনি 10 বছর 20 বছর আওয়ামী লীগ করেন, আপনি সবকিছু আওয়ামী লীগের মা বাবা। আওয়ামী লীগ কারো বাবার না, কারো মার না। আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে। আওয়ামী লীগের জন্মটা কোথা থেকে কিভাবে হয়েছে সেটি যদি উপলব্ধি করেন, তাহলেই বুঝবেন যে আওয়ামী লীগ আসলে একটি জনগণের দল। এই হঠকারী আওয়ামী লীগ কিন্তু এই যে দেশে অচল অবস্থা, দেশ এক প্রকার অচল, এই মুহূর্তে একদম অচল। সরকারি অফিসগুলো বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে, আরো নানা জটিলতা তৈরি হচ্ছে। আগামী 3, 7, 10 দিনের মধ্যে, মধ্য জুনের মধ্যে, আমি সময়টা বলছি যে সর্বোচ্চ মধ্য জুন,
ইউনূস সাহেব আর ট্যাকেল করতে পারবেন না, যে কোনোভাবে ডক্টর ইউনূস সরকারের বিদায় হতে হবে। কিন্তু বিদায় হলে কি আওয়ামী লীগ উৎফুল্ল উল্লসিত হয়ে গেল? আপনাকে বিএনপি কি আসতে দেবে? জামাত আসতে দেবে? এনসিপি আপনাকে আসতে দেবে? আসতে হলে সেইভাবে সেই প্রস্তুতি নিয়ে সেই নেতৃত্ব নিয়ে তাদের সাথে ফাইট করতে হবে। তাদের মধ্যে কিন্তু ঐক্য হয়ে যাবে। কিন্তু আপনার সাথে কে আছে? আপনার সাথে কেউ নাই। মনে করতে হবে যে আপনি একা, আপনার সংগ্রামটা আপনার একাই করতে হবে, সেইভাবে এগুতে হবে। নইলে আওয়ামী লীগের কিন্তু খুব সহসা ফেরা অনেক কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ নিয়ে সারা দেশ সয়লাব। কোনো রকম কারণ ছাড়া এবং কোনো রকম উপলক্ষ ছাড়া হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন, এবং সরাসরি নিজে না বলে তার অনুগত যে ছাত্রনেতা যারা রয়েছেন, যারা এখন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, সেই দলের প্রধান জনাব নাহিদ ইসলাম, তো তিনি মূলত যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেন, সেই সময়কে কেন্দ্র করে দু তিনটি বিষয় সামনে চলে আসে। প্রথম বিষয় হলো তিনি পদত্যাগের কথা ভাবছেন, আর দ্বিতীয় বিষয় হলো যে তিনি জনাব নাহিদের মাধ্যমে এনসিপির যে সকল নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের প্রতি সতর্কবার্তা জারি করেছেন যে যদি তারা সংযত না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। মূল ব্যাপারটা হলো যে হঠাৎ করে এই বিষয়গুলো কেন এলো। এর কারণ হলো, যদি আমরা সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি তাদের বিভিন্ন কর্ম এবং কাণ্ডকে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে নিকট অতীতে অল অন এ সাডেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও এবং সেটি আদায় করে নেওয়া ছাড়া সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে যে সকল অভাব অভিযোগ ছিল সেগুলো ক্রমান্বয়ে কিন্তু কম ছিল। এমনিতে তাদের আকর্ষণ অনেক কমে গেছে। আগে যেভাবে তারা কথায় কথায় বলতেন এই রাজুতি আয়, ঠিক সেভাবে এখন আর লোকজন তাদের কথায় সাড়া দিচ্ছে না। আগে অনায়াসে তারা যেভাবে থানাতে, পুলিশে, অফিস আদালতে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের অভীষ্ট যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জন করতে পারতেন, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক, বদলি হোক, নিয়োগ হোক, মব হোক, সেই কাজগুলো অতি সম্প্রতি তারা পারছেন না। এখানে স্থান ভেদে তাদের এই ক্ষমতাগুলো জামাতের হাতে চলে গেছে, শিবিরের হাতে চলে গেছে, ছাত্র দলের হাতে চলে গেছে। আওয়ামী লীগের হাতে কিছু নেই, সবটাই বিএনপি এবং জামাত নিয়ন্ত্রিত। পুরো যে আমাদের যে সামাজিক যে প্রেশার গ্রুপ রয়েছে, যারা চাঁদাবাজি, দখলবাজি, স্থানীয় আনঅফিসিয়াল বিচারবাজি থেকে শুরু করে যা কিছু রয়েছে, মববাজি, এগুলোর সঙ্গে জড়িত, যা কিনা এই জুলাই আগস্ট বিপ্লবের পরে পুরোটাই সমন্বয়করা করতেন, সেটি এখন 5% তাদের হাতে নেই। এখন হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি কেন এলো, কিভাবে এলো এবং এই কাজটি কেন করা হলো, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তবে অবস্থা দৃষ্টি যেটা মনে হলো যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তারা যে কোনো একটা জনপ্রিয় বিষয়কে সামনে এনে একটি ঐক্যমত্য করার চেষ্টা করছিল। দ্বিতীয়ত তাদের ক্ষমতা দেখানোরও একটা সুযোগ তাদের দরকার ছিল। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে তারা একটা সুযোগের সন্ধান করছিল। সেটি হলো, এই দলটি যদি নিষিদ্ধ হয়ে যায় তবে এই দলের নেতা কর্মীদেরকে যত সহজে এনসিপিতে আনা যাবে, স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য টোপ দেওয়া যাবে, এমনকি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থীদেরকে আকর্ষণ করা যাবে,
এটি আওয়ামী লীগ থাকলে সম্ভব হবে না। হয়তো সেই কারণে তারা এটা করতে পারে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে সমস্যাটি হয়ে গেছে, সেই সমস্যাটি হলো এই যে পরিকল্পনাটি, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনাটি এনসিপি করেছিল, তার সঙ্গে যমুনার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তা ব্যক্তিদের, সাঙ্গপাঙ্গদের কতটা সম্পর্ক ছিল তা বলা যাবে না। তবে অবস্থার দৃষ্টি মনে হলো যে এটা একটা রাজকীয় আয়োজন ছিল। তারা, অর্থাৎ ছাত্ররা, জনতাদেরকে নিয়ে, পার্টির এনসিপি যারা লোকজন রয়েছেন, নেতাকর্মীদেরকে নিয়ে তারা যমুনা ঘেরাও করে এবং সেখানে যে রাজকীয় সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়। এটি বাংলাদেশ তো বটেই, ভারত পাকিস্তানের সাম্প্রতিক সময় এরকম অবস্থা দেখা যায়নি যে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয়েছে এবং ঘেরাওকারীদেরকে ছায়া দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, আরও অনেক কিছু, এবং তাদের দাবি দেওয়া পূর্ণ করা হচ্ছে এবং তাদেরকে খুব তোয়াজ এবং তদবির করা হচ্ছে। অনেককে বাতাস করার জন্য আবার লোকও আনা হচ্ছে। যা হোক, দাবি তো মানা হয়ে গেল, কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো বিএনপি নেতা জনাব ইশরাক, তিনি তার দাবি নিয়ে যমুনা ঘেরাও করলেন। যমুনা ঘেরাওয়ের আগে তিনি ইতিপূর্বে যাকে বলা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হেডকোয়ার্টার, নগর ভবন, সেটাতে অব্যাহতভাবে ঘেরাও কর্মসূচি চালাচ্ছিলেন। বিষয়টি যখন কোর্ট পর্যন্ত গড়ায়, হাইকোর্ট পর্যন্ত গড়ায়, তখন হাইকোর্টের উপর চাপ সৃষ্টি করার জন্য তিনি একই সঙ্গে যমুনা এবং মৎস্য ভবনের সামনে বিরাট সমাবেশের আয়োজন করেন, যা কিনা পুরো সরকারি কার্যক্রমকে স্তব্ধ করে দেয়, কোর্ট কাছারি কার্যক্রমকে স্তব্ধ করে দেয়, এবং যমুনাতে যারা ছিলেন তারা নির্বাক এবং হতভম্ব হয়ে যায়। পুরো শহর বিএনপির দখলে চলে যায় এবং এতে করে যমুনায় যারা বসবাসকারী তারা কতটা ভয় পেয়েছেন, কী পেয়েছেন সেটা আমরা বলতে পারবো না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আদালত থেকে যে রায় এসেছে, সেই রায়ে তারা বেশ উল্লাস অনুভব করছেন, অর্থাৎ বিএনপির যারা লোকজন আর সরকারের যারা লোকজন আছেন তারা এক পক্ষ একেবারে পাথর হয়ে গেছেন কথাবার্তা বন্ধ করে, আর অপর পক্ষ বলার চেষ্টা করছেন যে এটা তো একটা মব জাস্টিস, জোর করে কোর্টের যে রায় এটি আদায় করা হলো। এগুলো নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় চলছে, হাসাহাসি চলছে, পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছে, ঠিক এই সময়টাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাটি এলো বা উনি দিলেন। তো সবাই প্রথমে বলার চেষ্টা করলেন যে এই ঘটনা কোথায় গিয়ে গড়াবে। তিনি যদি সত্যি পদত্যাগ করে বসেন তাহলে কি হবে, অথবা তিনি হয়তো আশা করেছিলেন যে ক্ষমতায় যদি তিনি বসা আছেন তার বিকল্প এই মুহূর্তে দেশে বিদেশে নেই। এবং আমাদের দেশের ক্ষমতার একটা রসায়ন হলো যে চেয়ারে যখন কোনো ব্যক্তি বসেন, সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার হন কিংবা প্রধানমন্ত্রী হন, সবার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয়, প্রবল আত্মবিশ্বাস যে আমাদেরকে ছাড়া এই চেয়ার কার্যকর হবে না, আমার কোনো বিকল্প নেই। এটা একটা প্রাকৃতিক। ফলে যে লঙ্কায় যায় কেন জানি সে রাবণ হয়ে যায়। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বারবার তিনি বলেছেন যে আমার বিকল্পকে দেখান, কে এই দেশ চালাবে। আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছেন, তার মনেও একই চিন্তা যে আমার যে বিশ্ব মানবতা রয়েছে, বৈশ্বিক যোগাযোগ রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, তো আমার সমপর্যায়ের লোক তো বাংলাদেশে দ্বিতীয়টি নেই। আমি যদি এই বিপদের দিনে এই চেয়ারে না থাকি তাহলে তো পুরো দেশ মুখ থুবড়ে পড়বে। কাজেই আমি এরকম একটা ঘোষণা দিলে সবাই আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। তো বাস্তবে আসলে এরকম হুমড়ি খেয়ে কেউ পড়েনি। হ্যাঁ, পড়েছেন কেউ কেউ, সেটা হলো তার একান্ত আপনজন এবং গত কয়েক মাসে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে পদ পেয়েছেন, পদবি পেয়েছেন, টাকা পেয়েছেন, বাড়ি গাড়ি সব কিছু পেয়েছেন, তারা অনেকেই কান্নাকাটি করেছেন। কেউ যেতে পেরেছেন যমুনাতে, কেউ যেতে পারেননি, কিন্তু কান্নাকাটি করেছেন এবং আমরা সামাজিক মাধ্যমে তাদের সেই বিষয়গুলো দেখতে পাই। আর অন্যদিকে কিছু লোক আছেন যারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকেন তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না,
আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, তাদের বিরুদ্ধে যেভাবে মামলা দেওয়া হয়েছে, তার চেয়ে বহু বহু গুণ বেশি নির্মমতা নিয়ে, নৃশংসতা নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হবে এবং সেক্ষেত্রে বিচারে যাওয়া, জেলে যাওয়া অনেক একটা স্বপ্নের বিষয় হবে, সোনার পাথর বাটির মতো হবে। বেশিরভাগ ক্ষেত্রে গণপিটুনিতে অনেকের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের সম্ভাবনা যাদের রয়েছে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একেবারে জীবন প্রাণ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আর কি। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার প্রেক্ষিতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলে ফেলেছেন বা যে ইচ্ছা প্রকাশ করেছেন, সেটি নিয়ে কিন্তু প্রকৃতি নিদারুণ খেলা শুরু করেছে। অর্থাৎ তিনি যেভাবে আশা করেছিলেন সেভাবে কিন্তু ঘটনাটা ঘটেনি। বেশিরভাগ মানুষ তার এই বক্তব্যে খুশি। বেশিরভাগ মানুষ বলছে চলে যান, বাংলাদেশের সবচেয়ে বড় দল, যারা আগামীতে ক্ষমতা আসবে বলে দেশের সব মানুষই বিশ্বাস করে। তাদের কর্তা ব্যক্তিরা বলার চেষ্টা করেছেন যে আমরা তো আপনার পদত্যাগ চাইনি, তো আপনি যখন যেতে চাচ্ছেন চলে যান, আমাদের বিকল্প আছে, এদেশে মানুষের অভাব নেই। এরকম একটি কথা বিএনপির নেতাদের পক্ষ থেকে আসবে, এটা ছিল একেবারে আনএক্সপেক্টেড। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন, তাদের অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে, হৃদয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং চারিদিকে শুনশান নীরবতা দেখা যাচ্ছে। এবং এই ঘটনাগুলো যখন আমি বললাম যে পলিটিক্যাল, এই যে একটা ঘটনা টারমাইল ইশরাককে কেন্দ্র করে, এটার সাথে যুগপৎ সামন্তরাল আরেকটি ঘটনা ঘটেছে ক্যান্টনমেন্টে। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার সহকর্মীদেরকে নিয়ে একান্ত সেনাবাহিনীর একটি বৈঠক করেছেন, অভ্যন্তরীণ একটি বৈঠক করেছেন এবং সে বৈঠক থেকে যে সকল তথ্য এসেছে, কথাবার্তা এসেছে, এতে স্পষ্টতই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিব্রতকর অনেক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি ঠিক সপ্তাহখানি আগে যতটা দৃঢ়তার সঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন, আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং একইভাবে তিনি এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, বাংলাদেশে একটি করিডোর দেওয়ার ব্যাপারে যতটা আত্মবিশ্বাস তারা প্রদর্শন করেছেন এবং যেভাবে একরোখা একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটি সেনাপ্রধানের বক্তব্যের পর একেবারে দুমড়ে মুচড়ে রীতিমতো গলে গেছে। এখানে দুমড়ে মুচড়ে মানে ধরুন একটা স্টিল বা একটা গাড়ি দুমড়ে গেল, মুচড়ে গেল, তারপর সেটার উপর একটা উত্তাপ প্রয়োগ করা হলো, এমন হিট দেওয়া হলো যে সেটি গলে একদম পানির মতো টলটল করে গেল। তো এমনি রাজপথের এই অবস্থা, বিএনপির এই অবস্থা, তার সঙ্গে সঙ্গে আবার ক্যান্টনমেন্ট থেকে স্বয়ং সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা সেনা অফিসে রয়েছেন, তাদের যে একটা যুগপৎ সমর্থন সেনাপ্রধানের প্রতি, এই দৃশ্য এসে যখন যমুনাতে আছাড় খেলো বা ধাক্কা দিল বা এই ঢেউ যখন এসে লাগলো, তখন যমুনার যে জল, সে জল ভয়ঙ্কর রূপ লাভ করলো, যমুনার ঘুম হারাম হয়ে গেল এবং যমুনার কারণে বা ক্যান্টনমেন্টের কারণে বা ইশরাকের কারণে বা এনসিপির কারণে, মানে অনেকগুলো মানে এখানে কমপ্লেক্স একসঙ্গে এসে এখানে দানা বাঁধলো যে আপনি কোনটা যে কোন কারণে দায়ী বলা যায় না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলে ফেললেন যে তিনি আর ক্ষমতা চালাতে চান না। তো সেনাবাহিনী নিয়ে আর অনেক কিছু বলার আছে, হয়তো আলাদা ভিডিওতে বলবো, এখানে আমি ডিটেলস বলবো না। এখানে শুধু আমি যে কথাটি বলতে চাই যে সারা বাংলাদেশ আজ থেকে 9 মাস আগে যাকে মাথায় করে নেচেছে, যার মুখের দিকে তাকালে আমাদের আনন্দ হতো, পুলক হতো, যার কথা শোনার জন্য আমরা উদ্গ্রীব থাকতাম, তিনি ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন, আমরা সবাই সেই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, বিশ্বাস করতাম এবং তার কাছে আমাদের তেমন কিছু চাওয়ার ছিল না। তিনি থাকুন, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করুন এবং আমাদের বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো রয়েছে, অভাব, অভিযোগ, বেকারত্ব, ব্যাংকের সমস্যা, দেউলিয়াপনা, যেগুলো সাবেক সরকারের আমলে হয়েছে, সেগুলো আরও অবনতি হবে, এটা আমরা সবাই জেনে নিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম।
ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের ধৈর্য ছিল অনেক বেশি, সহানুভূতি ছিল অনেক বেশি, কিন্তু সেই জায়গাগুলো তিনি এবং তার লোকেরা এমনভাবে নষ্ট করে ফেলেছেন যে এখন তারা কোনো কথা বললে আমাদের আর বিশ্বাস হয় না, কোনো আশা দেখালে আমরা নির্ভর করতে পারি না। তার যে বিভিন্ন লোকজন তিনি এনেছেন, সেটা সুন্দরী কোঠায় বা কোটায় যাদেরকে এনেছেন, বান্ধবী কোটায় যাদেরকে এনেছেন, অন্যান্য বিভিন্ন কোটায় যাদেরকে তিনি নিয়োগ লাভ দিয়েছেন, এদের কথাও কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনতাম। কিন্তু এদেরকে দেখলে এখন আমাদের মেজাজ গরম হয়ে যায়, আমাদের গোস্বা এসে যায় শরীরে, অনেকের ঘাম এসে যায় শরীরে, এবং খুবই আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে। মানে আপনাদের শরীরে যাদের অ্যালার্জি আছে, কচু খেলে বা কচুর লতি খেলে শরীর যেভাবে চুলকায়, এভাবে এখন অনেকের কথাবার্তা শুনলে বা তাদের চেহারা সুরত দেখলে, টেলিভিশন দেখলে আমাদের শরীর চুলকাতে থাকে। আমরা অনেকে চ্যানেল পরিবর্তন করে ফেলি, অনেকে টিভি বন্ধ করে ফেলি। তো এই যে একটা অবস্থা, এটা একটা ইঙ্গিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ইঙ্গিত। যখন পৃথিবী আপনাকে ছেড়ে দেয়, তখন এরকম দেখবেন যে পৃথিবীর কোনো মানুষই আপনাকে নিয়ে আকর্ষণ বোধ করে না, এবং আপনি যা কিছুই বলবেন সব কিছু রিভার্স হয়ে যায়। আপনি যে কথাই বলবেন, যে চেষ্টাই করবেন, সেখানে কিন্তু আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। 2024 সনের যে নির্বাচনে শেখ হাসিনা এলেন, আমি বললাম যে একটা টকশোতে গিয়ে বললাম তৃতীয় মাত্রাতে নির্বাচনের ঠিক 15 দিন পরে যে এই সরকার হয়তো 6 মাসের বেশি টেকবে না, নট মোর দ্যান 6 মান্থ। এরপর যখন তিনি চায়নাতে গেলেন, আমি নিষেধ করলাম যে এই সময়টাতে তার চায়নাতে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু তিনি চায়নাতে গেলেন। এবং তিনি চায়না থেকে আসার পর আমি আবার বললাম, টকশোতে বললাম, ইউটিউবে বললাম যে শেখ হাসিনার উচিত হবে না কোনো কিছুতেই যে এখন উনি একটা সংবাদ সম্মেলন সচরাচর করেন, ওনার যে সকল দালাল সাংবাদিক রয়েছেন তাদেরকে নিয়ে যেভাবে তিনি মানে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে তিনি আত্মবিশ্বাস নিয়ে সবাইকে ইঙ্গিত করে যে কথাবার্তাগুলো বলেন, এই সময়টিতে তার বলাটা ঠিক হবে না, এবং তিনি এই সংবাদ সম্মেলনটা বাদ দিলে তার জন্য ভালো হবে। কিন্তু দেখুন, তিনি সেই সংবাদ সম্মেলনটা করলেন এবং সেখান থেকেই বের হয়ে গেল রাজাকারের বাচ্চা, নাতিপুতি। পরের ঘটনাগুলো তো ইতিহাস। এখন দেখুন যে শেখ হাসিনা 2 হাতে বিশ্বকে চালিয়েছেন, এক হাতে রাশিয়া আর এক হাতে আমেরিকা, এক হাতে চীন আর এক হাতে ভারত, কখনো সমস্যা হয়নি। তিনি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সবাইকে মানে 10 হাতে চালিয়েছেন। তো সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে একেবারে এই ছাত্র জনতা যারা রয়েছেন, তখন তারা কোটা বিরোধী আন্দোলনের নায়ক ছিলেন, তাদের হাতে এইভাবে পর্যদস্ত হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। কিন্তু যারা নীতি জানেন, নৈতিকতা জানেন, যুক্তি জানেন, লজিক জানেন এবং যারা বিধাতাতে বিশ্বাস করেন, তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনার আয়ু শেষ হয়ে গেছে। ফলে অনেকেই কিন্তু যারা সতর্ক ছিল আওয়ামী লীগের মধ্যে, তারা জুলাই মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তারা দেশ ছেড়েছেন। আবার বলছি, জুলাই মাসের 15 তারিখের মধ্যেই দেশ ছাড়েছেন। এবং যারা আরেকটু বুদ্ধিমান, তারা ঠিক জুলাই মাসের 30 তারিখের মধ্যে দেশ ছেড়েছেন। তো এই যে প্রকৃতিকে বুঝতে পারা, এটা একটা বড় গুণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন আছেন, তাদেরকেও এখন এই প্রকৃতির হিসাবকে বুঝতে হবে যে রাতারাতি এই রিভার্স হওয়ার কথা না, কেন হলো, কিভাবে হলো, এবং এখান থেকে রিগেইন করা সম্ভব কিনা। আমার ক্ষুদ্র বুদ্ধি বলছে যে এখান থেকে আর রিগেইন করা সম্ভব নয়, কোনো অবস্থাতেই সম্ভব নয়। একবার বিশ্বাস, মানে আসলে ভিত্তির দুটো, আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিয়ে হয়, তারপরে পিতা পুত্রের মধ্যে একটা রক্তের সম্পর্ক থাকে, সেখানে অনেক রকম বিরোধ হলেও সেগুলো নিষ্পত্তি করা যায়, একটা ম্যান্ডেট থাকে। তদ্রূপ রাজনৈতিক সরকার যখন ভুল করে, ভ্রান্তি করে, তখন সেগুলো নেগোশিয়েট করার মতো একটা ম্যান্ডেট থাকে। কিন্তু এই সরকারের যেহেতু ম্যান্ডেট নেই, এর পুরোটাই কিন্তু বায়বীয়, পুরোটাই বিশ্বাস, পুরোটাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম। এখন সেই জায়গাগুলো যদি একবার নষ্ট হয়, অর্থাৎ বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায়, কোনো অবস্থাতে সেই বিশ্বাস কিন্তু আর ফিরে আসে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আমাদের চলে গেছে। এখন টুডে অর টুমরো আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে যেতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন, পরীক্ষা করেন। এখন সেই পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন কী ফলাফল করেছেন তা রাজপথের নমুনা দেখলে আমরা কিন্তু বুঝতে পারি। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, ততই তাদের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করছি। তাদের সকলের জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।